সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতে লাইভ। প্রিয় দর্শক, আজকের আয়োজন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, সেটার উপরে 21শে পদক, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানের একটি, এবার সম্মানিত করেছে বাংলা রকের দুটি উজ্জ্বল নাম। একটি আমাদের আলটিমেট রক লেজেন্ড, আমাদের সকলের প্রাণপ্রিয়, আমাদের আত্মার শিল্পী, একজন কি বলবো, একজন লেজেন্ড তো অবশ্যই, সবচেয়ে বড় উনি একজন মানবিক মানুষ ছিলেন, যিনি আমাদের সকলকে ভালোবাসতেন, উজাড় করে দিতেন সব কিছু, আমাদের শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাই। এবং আরেকটি নাম হচ্ছে 4 দশকের ধারাবাহিকতা যাত্রায় রক সঙ্গীতকে শক্ত একটা ভিত করে তুলেছে, কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজ। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের টিপু ভাই, ওয়ারফেজের ব্যান্ড লিডার। হ্যালো। তারপরে আছেন আমাদের শ্রদ্ধেয় ভাবি, শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাইয়ের সহধর্মিণী চন্দনা ভাবি। তারপর আছেন এলআরবির আরেকজন সহযোদ্ধা এবির মাসুদ ভাই, এবং রয়েছেন শামীম ভাই। আমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং অনেক অনেক শুভকামনা। কংগ্রেচুলেশনস, 21শে পদক, অনেক বিশাল বড় একটি প্রাপ্তি। আজকে নর্মালি আমার শোতে একটা টপিক থাকে, আমরা একটা টপিক নিয়ে কথা বলি। আজকে টপিকটা একটু স্পাইসি, সেটা হচ্ছে যে অবশেষে স্বীকৃতি বাংলা ব্যান্ড সঙ্গীত। আমি শুরুতে টিউবে আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই, সেটা হচ্ছে যে 21শে পদক রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানের একটি, সেটা আমরা পেলাম, ওয়ারফেজ পেল, শ্রদ্ধেয় এবি পেলেন। আপনাকে যদি জিজ্ঞেস করি যে আসলে এই প্রাপ্তিটা ব্যক্তিগত গর্বের জায়গা থেকে আপনি অ্যানালিসিস করবেন, নাকি এটা সামগ্রিকভাবে আমাদের ব্যান্ড সঙ্গীতের একটি অর্জন, ব্যান্ড কমিউনিটির একটি অর্জন? অবশ্যই এটা সামগ্রিকভাবে ব্যান্ড কমিউনিটির একটা অর্জন। আসলে এই আমাদের ব্যান্ড মিউজিকের যাত্রা তো অনেক বছর আগে থেকে শুরু হয়েছে এই দেশে, এবং আমাদের যারা পূর্বসূরীরা ছিলেন তারা কিন্তু অনেক স্ট্রাগল করেছেন এবং বাংলা ব্যান্ড মিউজিককে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অনেক তারা কথা বলেছেন এবং লেখালেখি করেছেন। কিন্তু এটা আসলে সহজ ছিল না, এটা আস্তে আস্তে করে এই একটা পর্যায়ে এসছে এবং আমাদেরকে স্বীকৃতি দেওয়া হলো। এটা আসলে অনেক বছরের একটা আমাদের চাওয়া, যে আসলে বাংলা ব্যান্ড মিউজিক কোনো অপসংস্কৃতি না, এটা মেইন স্ট্রিম একটা মিউজিক। আসলে বাংলাদেশে ব্যান্ড মিউজিক ছাড়া আসলে অন্য কোনো কিছু চিন্তা করা যায় না। তা আমি অবশ্যই এটা বলবো, এটা পুরোপুরিভাবে ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি, ব্যান্ড প্রেমীদের, ব্যান্ড ভক্তদের এটা একটা অর্জন। ডক্টর বলছেন, আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে একটা যুদ্ধের কথা আমরা সবসময় বলি, যে এই যে অপসংস্কৃতির কথা আপনি বলছিলেন, যেটাতেই শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাই একটি শক্ত ভূমিকা পালন করেছে, ওয়ারফেজ করেছে, মাইলস করেছে, সোলস করেছে, ফিডব্যাক করেছে, এবং সেটার প্রেক্ষাপট আজকে আমরা পেয়েছি, সুন্দরভাবে খুব সাবলীলভাবে আমরা সঙ্গীত করতে পারছি। একটু জানতে চাই ওই যুদ্ধের কথাটা, একটু জানতে চাই ওই স্ট্রাগলের যে সময়টা ছিল, যখন আপনারা কষ্ট করতেন, এই যে 40 বছরের একটা জার্নি বা তারও বেশি সময় ধরে একটা বড় জার্নি, আপনি যখন প্রথম শুনলেন যে 21শে পদক পেয়েছেন, তখন অনুভূতির জায়গাটাকে আমি দেখেছি আপনি কাঁদছিলেন। আসলে এই কান্নাটা কি প্রাপ্তির কান্না নাকি আনন্দের কান্না, একটু জানতে চাই। এটা প্রাপ্তি, আনন্দ সব কিছু মিলেই ছিল। আসলে বিশ্বাস করতে পারছিলাম না আসলে আমরা 21শে পদক প্রাপ্ত হয়েছি বাংলাদেশের প্রথম ব্যান্ড হিসাবে। এটা আসলে বিশ্বাসই হচ্ছিল না। এবং তুমি ছিলে সাথে, আমরা স্টেজের 4-5 মিনিট আগে এই নিউজটা পাই, পাওয়ার পর শেয়ার করি সবার সাথে। আসলে তখনও বুঝে উঠতে পারছিলাম না এটা কী হচ্ছে, কী হয়ে গেল, এবং আসলে বিশ্বাস হচ্ছিল না। তো স্টেজ থেকে নামার পর তো দেখলে সব কিছুই, সবাই যোগাযোগ করছে, সবাই কংগ্রাচুলেট করছে, এবং এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল, যেটা তখন প্রকাশ করার মতো অবস্থায় ছিলাম না। ধন্যবাদ ভাই। ভাবি, একটু আপনার কাছে একটু আসতে চাই, অনুভূতির জায়গাটা জানতে চাই আসলে, যে একজন ভক্ত হিসেবে আমি বলবো যে এটা আসলে অনেক আগে হওয়া উচিত ছিল, বাট তাকে মরণোত্তর দেওয়া হলো। আসলে এই মরণোত্তর টার্মটা আসলে আমার কাছে একটু কষ্ট দেয় মাঝে মাঝে, বাট দেন এগেন এটা হলো। আসলে একটু আপনার কাছে আবেগের জায়গাটা জানতে চাই, যে এই যে এত বড় একটি সম্মাননা এবিকে দেওয়া হলো, আপনার অনুভূতির জায়গাটা জানুন। আসলে যে কোনো সম্মাননা যখন শিল্পীটাকে দেওয়া হয়, তার যে অনুভূতি, তার যে আনন্দ এবং কাজ করার স্পিরিট, সেটা ওই শিল্পীটাই একমাত্র বলতে পারবে। আমি শোনার পরে কান্নাও পেলাম, কষ্টও লাগলো যে মানুষের স্বীকৃতি হয়। সবসময় বাচ্চু বলতো যে মরার পরেই আমার দেশে শিল্পী স্বীকৃতি হয়। দেরিতে হলেও হয়েছে, এখন এটা তো যারা যাচাই বাছাই করেছেন এবং গুণীজনরা দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, তবে নিজে হাতে নিতে পারলে সেটার একটা আশা, অন্যরকম আনন্দ থাকে, যেটা তোমরা অবশ্যই জানো, বোঝো, যারা আছে তারা। এটার স্বীকৃতির আনন্দটা আমার মুখে শোনার থেকে তার মুখে শোনা, বিশাল মানুষ অপেক্ষা করছিল, এটাই।
জি, মাসুদ ভাই এবং শামীম ভাই প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি এসছেন। একটু জানতে চাই যে আসলে আপনারা দুজনেই সহযোদ্ধা ছিলেন এবির এবং ছায়ার মতো ছিলেন বলতে গেলে, আসলে সবসময় তার সাথে ছিলেন, তার কষ্টগুলো দেখেছেন, তার আক্ষেপটা দেখেছেন, বা তার আনন্দগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিয়েছিল এবি। একটু জানতে চাই যে এই যে একটু স্বীকৃতি আসলো, আপনাদের অনুভূতিটা কি অ্যাজ আ ব্যান্ডমেট, অ্যাজ আ সোলমেট? মাসুদ বলবি আমি বলি? আচ্ছা আমি বলি, অসুবিধা নেই। সেটা হচ্ছে প্রথমত ভালো লাগা তো অবশ্যই, আমার দুটো কারণে ভালো লাগছে। প্রথমত হচ্ছে উনি মরণোত্তর হলেও পেয়েছেন, এটা একটা, এবং ওয়ারফেজ আমরা জীবিত থাকতেই দেখে যাচ্ছি যে ওনারা পেয়ে গেছেন। এই দুইটা জিনিসের দুইটা লাইন আমার কাছে এখানে খুব সুন্দরভাবে লাগছে, যে অবশেষে এবং স্বীকৃতি। তো দুইটা টার্ম, একটা হচ্ছে অবশেষে মানে কি আমরা এটার জন্য কি অপেক্ষা করেছিলাম, এবং স্বীকৃতি যেটা বাংলাদেশের তরফ থেকে, ওই বাংলাদেশের তরফ থেকে বলবো যে বাংলাদেশের তরফ থেকে এসছে স্বীকৃতিটা। তাইলে এখানে যেই স্বীকৃতির জন্য বা যেটার জন্য টাইমলেস ওয়েট করতেছিল, যে শুরু থেকে আমরা যখন অনেক ছোটোবেলায় মিউজিকে ঢুকি তখন থেকেই দেখছি যে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত সংস্কৃতিরই একটা অংশ, এই ধরনের টার্ম পেছনে লাগিয়ে কনসার্ট করতে হতো। কারণ কিছু মানুষ এটাকে অপসংস্কৃতি আখ্যা দিয়ে, আমরা শিল্পকলা একাডেমিতে কোনোদিন ড্রামস নিয়ে ঢুকতে পারি নাই। আমার এখনো মনে আছে, টিভি ভাইরা ভালো বলতে পারবেন, ড্রামস নিয়ে ঢুকতে পারি না, কারণ ড্রামস মানে হচ্ছে এখানে কনসার্ট হইতে পারবে না। হ্যাঁ, জাদুঘর মিলনায়তনে আমরা কোনোদিন চান্স পাই নাই ড্রামস নিয়ে যাওয়ার। হ্যাঁ, মানে ওখানে কোনো ধরনের ওখানে তবলা হারমোনিয়াম ছাড়া কোনোদিন হবে না। আমি কাউকে ছোট করছি না, ব্যান্ড মিউজিক যে মেইন স্ট্রিমের একটা ধারা, যেটাকে আমি এক্সপোর্ট কোয়ালিটি বলি, বাংলাদেশের মিউজিককে আমি এক্সপোর্ট কোয়ালিটি বলি, কারণ বাংলাদেশের মিউজিক দেশের বাইরে, আমি আমাদের পার্শ্ববর্তী দেশে যদি ধরি, যেখানে আসলে রিয়েল ফরেন শ্রোতা, আমরা হয়তো আমেরিকা বা যেখানে যাই সেখানে বাংলাদেশিরাই থাকেন আমাদের গান শোনার জন্য, কিন্তু আমরা যখন পার্শ্ববর্তী দেশে যাই সেটা হচ্ছে আরেকটা দেশের শ্রোতা যারা বাংলাদেশের ব্যান্ড মিউজিককে অন্যরকমভাবে লালন করে। এটা টিউবাই তোরা তো ভালোই বলতে পারবি বলা। সেটা হচ্ছে আমরা যখন মানে, তো ব্যান্ড মিউজিকের স্বীকৃতিটা কিন্তু মানুষের কাছে অনেক আগেই চলে এসছে, স্বীকৃতি কিন্তু মানুষ অনেক আগেই দিয়ে দিচ্ছে। না হলে একটা কনসার্টে করার জন্য, মানে একটা কনসার্টে এই হাজার হাজার কোটি লক্ষ লক্ষ মানুষ হইতো না, দেশের বাইরে গেলে আমরা এতগুলো মানুষ পাইতাম না। হ্যাঁ, তো স্বীকৃতিটা আমরা আসলে পেয়েছি, কিন্তু এটা অফিসিয়ালটা পাইলাম এখন, যেটা হচ্ছে অবশেষে যেটা হইলো এখন। হ্যাঁ, তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, এবং সবাই যারা ছিলেন নীতি নির্ধারক তাদেরকে অনেক ধন্যবাদ যে দেরিতে হইলো বা শেষে আমরা পেলাম। বাচ্চু ভাই বেঁচে থাকতে পাইলে তো অবশ্যই খুব ভালো লাগতো। হ্যাঁ, হয়তো আমরা ওনার হাতে পদকটা দেখতে পেলে খুশি হতাম। ইনশাআল্লাহ উনি যেখানে আছেন ওখান থেকে তো নিশ্চয়ই খুশি। আমি খুব খুশি হয়েছি যে ওয়ারফেজ ব্যান্ড দল হিসেবে পেয়েছে। ইটস মানে এটা আমাদের একটা মেমোরি। ভাই, আমি মাসুদ ভাই একটু আপনার কাছে ছোট করে জানতে চাইবো, সেটা হচ্ছে যে বাচ্চু ভাইয়ের সৃজনশীল প্রক্রিয়ার সাথে আপনি অনেকদিন থেকে জড়িত ছিলেন, স্টুডিওতে কাজ বলেন, তার সাথে অনেকগুলো সময় আপনি কাটিয়েছেন এক নিবিড়ভাবে। আপনার এই সম্মাননা কি আপনাকে এটা কি ভাবাই নাকি যে আসলে তার এই যে সম্মাননাটা তার কষ্টের কিছুটা হলেও সে পূর্ণতা পেয়েছে আসলে? হ্যাঁ, অবশ্যই কিছু তো পেয়েছে, বাট উনি যে লেভেলের মিউজিশিয়ান ছিলেন বাংলাদেশের প্রেক্ষাপটে, আরও অনেক আগে, আরও হয়তো 20 বছর আগে উনি পেলে এটা মানানসই হতো। বাট দেরিতে হলেও পেয়েছে, আমরা অনেক খুশি। বা আমাদের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি ফ্র্যাটার্নিটির জন্য, সবার জন্য আমরা খুশি এই বিষয়টা নিয়ে। বাট বাংলাদেশের আসলে যে এই সরকারি যে বিষয়গুলো আসলে কিভাবে হয় আমরা তো জানি না। মানে আমাদের অ্যাপ্লাই করে কোনো কিছু আনতে হবে, এই জিনিসটা আসলে আমি শিল্পী হিসাবে আমার জন্য খুব অসম্মানের মনে হয়, যে আমাকে অ্যাপ্লাই করতে হবে কেন, যে কোনো পদকের জন্য বা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই কেন করতে হবে। এই বিষয়টা উঠে গেলে আমার মনে ভালো হয়। আর ওনারও অনেক আফসোস ছিলেন যখন নিবিড়ভাবে যখন আমরা কাজ করতাম, কথা বলতাম। অনেক কিছুই হয়েছে, অনেকেই পেয়েছে আমাদের সামনে, অনেক অ্যাওয়ার্ড অনেকজন পেয়েছেন। উনি দেখে হয়তো তখন কষ্ট পেতেন যে আহারে, হয়তো এটা অন্য কেউ পেতে পারতেন। রাইট। টিউ ভাই, একটু ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে কখনো ভেবেছিলেন যে একটা সময় ওয়ারফেজ ইতিহাস গড়বে। নিঃসন্দেহে এটা একটা ইতিহাসের একটি অংশ হয়ে আমরা আছি আসলে।
একটু জানতে চাই যে সেই ইতিহাসটা, মানে আপনি যখন শুরু করলেন, আমরা যখন আমাদেরকে বলা হয় রক মিউজিক বা মেটাল মিউজিকের পায়োনিয়ার বলা হয়, অনেকেই বলে আসলে, একটু জানতে চাই যে যখন শুরুটা করলেন তখন কি ভাবনাটা এসেছিল যে যে আপনি বলেন যে আমরা ইতিহাস গড়বো, আসলে ইতিহাস কি গড়তে পেরেছি আসলে? হ্যাঁ, অবশ্যই। যেটা হলো যে বেসিক্যালি এই বিশ্বাসটা ছিল আমাদের বাংলাদেশে যেসব ব্যান্ড মিউজিশিয়ানরা আছেন, যারা সিনিয়র ছিলেন এবং আছেন, এবং আমাদের ব্যান্ডে যারা আছে, ওয়ারফেয়ারে যারা কাজ করে গেছে প্রথম থেকে, স্পেশাল আমি ফার্স্ট অ্যালবামের কথা বলবো, যারা আমরা ফার্স্ট অ্যালবামটা রিলিজ করি, কমল, বাবনা, মাসুক, সঞ্জয়, রাসেল আর আমরা 6 জন মিলে। তা যা এটা সবাই জানে যে এই অ্যালবাম করতে করতেই অনেকেই বিদেশে চলে গিয়েছিল, তখন আমাদের ব্যান্ড কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। কিন্তু অ্যালবাম রিলিজ করার 5-7 মাসের মধ্যেই সেকেন্ড অ্যালবামের অফার চলে আসে। তার মানেই বোঝা যায় যে অ্যালবামের চাহিদাটা বাড়ছে, ঘাটতি বাড়ছে, সব কিছু হচ্ছে। তা তখন সবাই তো বিদেশে, মোটামুটি বললাম সবাই আবার এক্সাইটেড হয়ে গেল। তা আসলে সবাই তো করতে পারেনি, যে যার ক্যারিয়ারের কারণে, উচ্চশিক্ষার জন্য বা অন্যভাবে লাইফটা তাদের গড়বে সেসব কারণে। কিন্তু আমার মেইন মানে ফোকাসটাই ছিল ব্যান্ড নিয়ে, ওয়ারফেজ নিয়ে। কারণ আমার বিশ্বাস ছিল ওয়ারফেজে যেসব মিউজিশিয়ানরা আছে, কাজ করেছি বা সামনে যারা এসেছিল পরবর্তীতে, প্রত্যেকে ওয়ার্ল্ড ক্লাস, এবং তাদেরকে নিয়ে ওয়ার্ল্ড ক্লাস মিউজিক আমরা করতে পারবো সেই বিশ্বাসটা ছিল। এবং এটা একদিন হবে না, এটা 20 থেকে 25 বছর ওয়েট করতে হবে। এই টার্গেটটা নিয়ে কিন্তু আমি আগিয়েছি। আজকে মানে এখনই ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট নিয়ে আমি আগাইনি, অনেক ভাঙা গড়া গেছে। এবং একটা জিনিস আমি বলতেই হবে আমার এবির ব্যাপারে, আমাদের ওয়ারফেজের হিস্ট্রিতে যতই ভাঙা গড়া গেছে, বাচ্চু ভাই প্রত্যেকবার আমাকে ফোন করে টিপু চলে গেল, মানে হ্যাঁ তুই চিন্তা করিস না, ইউ ক্যান ডু ইট, তোর প্রতি আমার কনফিডেন্স আছে, তুই পারবি ব্যান্ডটাকে আগায় নিয়ে যেতে। সবসময় আমাকে উনি উৎসাহ দিয়ে গেছেন, তুই কখনো হাল ছাড়িস না, অ্যান্ড ইউ ক্যান ডু ইট। এবং এই সাহসগুলা আমার অনেক কাজে দিয়েছে, এবং আমার এই বিশ্বাসের সাথে এই বিশ্বাসগুলো মিলেছে বলেই এটা এত দূর চলে এসেছি, সবার দোয়ায়, ভালোবাসা, আল্লাহর রহমতে। একটু গতকালকে ইভেন্টের কথা একটু জানতে চাই ভাবি আপনার কাছ থেকে, যে সভাপতি যেটা দেখা যায়, আমরা যারা ব্যান্ড ফ্র্যাটার্নিটির মানুষ আসলে আমরা এরকম অ্যাওয়ার্ডে খুব বেশি অভ্যস্ত না, বাট এরকম একটা রাষ্ট্রীয় সম্মাননা যেখানে অনেক ডিগনিটারিসরা ছিল, মিনিস্টার্স ছিল, এমপিরা ছিলেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন। তা আপনার কাছে একটু অনুভূতিটা জানতে চাই যে ওই মোমেন্টটা আসলে যখন আপনি অ্যাওয়ার্ডটা নিচ্ছিলেন, একই প্রশ্ন টিউবাকেও করতে চাই, আগে আপনি উত্তরটা দিন, কেমন লাগছিল আসলে তখন? আসলে এই সমস্ত অনুষ্ঠানে আমি কখনো অভ্যস্ত না। এটা যে মানুষটা নিত, যখন যেতে হয় সবার সামনে দিয়ে যখন যেতে হয় না, খুব নার্ভাস লাগে। তা আমি যাওয়ার সময় শুধু আর্মি চিফ ওনাকে সালাম দিলাম, স্টেজে উঠে তারেক রহমানকে সালাম দিলাম, উনি মাথা নাড়ল। যখন সামনে গেলাম, উনি আমাকে বলল যে আমি কিন্তু ওনার ভক্ত। আমি জানি উনিও আপনার, বলে যে হ্যাঁ আমার অনেক স্মৃতি আছে, কথাটা বললো। তখন আমি বললাম যে আপনি গান বাজনা যে আমরা করছি সেগুলো যেন আপনার সহযোগিতা আমি পাই। তখন উনি মাথাটা নাড়লো। তারপরে আমি হেঁটে চলে আসলাম। হেঁটে যখন চলে আসার সময় ওই আর্মি যে এয়ারফোর্সে ওনারা দাঁড়িয়ে বলল যে আই ফিল সো প্রাউড যে আমরা দেখতে পাচ্ছি, আমরা ওনার গান শুনে শুনে বড় হয়েছি। মানে এটা আমার জন্য বিশাল। আমার মতন চন্দনা আজকে এখানে আসতে পেরে, এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরে যে রেসপেক্টটা আমি পেলাম, তারপরে পিছন থেকে তো তোমাদের একটা চিৎকার শুনলাম, আমার কাছে তখন মনে হলো যে না, আমি যেতে পারবো, সাহস পেলাম। সবকিছু উপর আল্লাহ দেওয়া। তবে মানুষটা নিজে হাতে নিতে পারলে, যেমন ওয়ারফেজ নিজে হাতে নিতে পারছে, সেটা বিশাল একটা তাদের জন্য অ্যাচিভমেন্ট। এবং প্রতিটা সদস্যই তার জন্য আসছে কষ্ট করে, ওদের একটা আলাদা ফিলিং। এখন আমরা যেহেতু ব্যান্ডটা নাই, যেহেতু আমি তার তরফ থেকে গিয়েছি, মরণোত্তর দিল, মরণোত্তরের সে মানুষটা হয়ে আমি গেলাম। এই কষ্ট মিলিয়ে অনুভূতি। হাউ ওয়াজ ইউর ফিলিং? হ্যাঁ, যেটা বিষয়টা, এটা বাচ্চু হয়ে পেলেন মরণোত্তর, আমরা জীবদ্দশায় পেলাম। আমরা সো লাকি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তা বাচ্চু ভাই নিজের হাতে নিতে পারলে আসলে এটা খুব ভালো লাগতো, এবং এটা আরও আগে হলে আরও ভালো হতো। বাট আমাদের অনুভূতি, ইনক্লুডিং ইউ অ্যান্ড এভরিবাডি, আমাদের ফর্মার মেম্বার, কারেন্ট মেম্বার, সবাই মিলিয়ে, যে এই কন্ট্রিবিউশনটা তো পুরো ব্যান্ডের, যারা ওয়ারফেয়ারে কাজ করেছে, এবং ওয়ারফেয়ারের ক্যাটালগ এবং মেম্বার্স অনেকেই
কাজ করে গেছে এবং প্রত্যেকে ট্যালেন্টেড এবং প্রত্যেকের আমার অনুভূতি সহ প্রত্যেকের অনুভূতি যেটা মানে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এটা 21শে পদক, বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মান, যেটা সংস্কৃতিতে অবদান রাখার জন্য আমরা পেয়েছি। আসলে এটা হ্যাঁ এটা পেয়েছি আসলে আমরা মৌলিক গান করেছি, সবাই মৌলিক অরিজিনাল গান করার চেষ্টা করেছি, সব নিজেদের মতো করে পেয়েছি সবাই। এটা আসলে অন্যরকমভাবে মানে আমরা ফিল করেছি, এই কারণেই বিদেশ থেকে আমাদের অন্যান্য মেম্বাররা চলে এসছে, ইউ নো দ্যাট, সবাই জানে, বাবনা, সঞ্জয়, অনি, মাসুক সবাই চলে এসছে এবং সবাই এটার সাথে একাত্মতা হয়েছে এবং যারা আসতে পারেনি, যারা আরও মেম্বার ছিল, সবাই খুবই মানে আবেগে আপ্লুত হয়ে গেছে, বিশ্বাসই হচ্ছিল না এরকম একটা আমরা ব্যান্ড মিউজিকে 21শে পদক পেলাম, যেটা রিয়েলি ফার্স্ট টাইম এবং মানে রিয়েলি গ্রেট। একটু জানতে চাচ্ছিলাম যে অনারেবল পিএম কালকে আপনাকে কিছু বলছিলেন যখন আপনি অ্যাওয়ার্ডটা নিচ্ছিলেন, আসলে তো সে আমাদের সাথে শেয়ার করেছেন, আমি একটু জানাতে চাই আর কি। না, বিশেষ কিছু বলেননি, তো ওনার সাথে তো পূর্ব পরিচয় ছিল। কি খবর, কেমন আছেন, ভালো, অনেকদিন পর দেখা হলো, হ্যাঁ কেমন আছেন, ভালো, সালাম দিলাম, এই তো অভিনন্দন জানালেন, তাই তো ভালো লাগলো, খুব ভালো ভালো লাগছে, অভিনন্দন করলেন, দিলেন, রিসিভ করলাম, তারপর বলল অনেকদিন গান শোনা হয় না, গান শোনার প্রতীক্ষায় থাকলাম, খুব শিগগিরই গান শুনবো। বলে অবশ্যই অবশ্যই, এনি টাইম বলবেন, আমরা চলে আসবো, ইনশাল্লাহ গান করবো, গান করতে চাই আমরা, এই বলে চলে আসছি। তাহলে একটা জিনিসকে আশা রাখা যায় কিনা মাসুদ ভাই, একটু আপনি বলতে পারেন বা ভাবি বলতে পারেন, সেটা হচ্ছে যে আমরা কি একটা শিল্পী বান্ধব সরকার পেতে যাচ্ছি কিনা? ইনশাআল্লাহ অবশ্যই সেটাই তো হওয়া উচিত। শিল্পী আমাকে যদি সুযোগ দিত আমি বলতাম শিল্পীদের ব্যাপারে কিছু কর না, অনলি তাদের কপিরাইটটা যেন স্ট্রং হয়, তাদের প্রত্যেকটা গানের যেন রাইটটা তারাই পায়, এটা যে মার প্যাচ এই জিনিসগুলো যেন স্ট্রংলি হ্যান্ডেল করা হয়, ওটাই তো আমার কাছে একটা জিনিস মনে হয় আর কি ভবিষ্যৎ মানে সেটা হচ্ছে 2001 থেকে 2006 একটা সময় আমাদের ছিল, বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিলেন, একটা সময় আমাদের বাইরে যেতে জিও লাগতো, গভর্নমেন্ট অর্ডার লাগতো। কেন লাগতো আমরা জানতাম না, কারণ আমরা কোনো গভর্নমেন্ট শো করতে বিদেশে ট্যুর করতে যেতাম না, শিল্পকলার মাধ্যমে যেতাম না, কিন্তু আমাদের শিল্পকলাতে অ্যাপ্লাই করে জিও নিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জিও নিয়ে দেন আমাদেরকে যেতে হতো বিদেশ ট্যুর করতে। তো সেই জিনিসটা সলভ করে দিয়েছিলেন উনি, যখন আমরা সবাই বাম্বা সবাই মিলে গিয়ে যখন বলা হয়, হ্যাঁ বলা হয়, এবং এটা উনি উঠিয়ে দেন ওই সময়, ওই গভর্নমেন্ট আমলে এটা উঠিয়ে দেন যে এখন থেকে আর কোনো বাইরে ট্যুর করার জন্য কোনো জিও লাগবে না। আসলে লাগার কথা ছিল না, অফিসিয়ালও লাগার কথা ছিল, কেন কোনো একটা কারণে লাগতো। তো সেই অ্যাঙ্গেল থেকে বলছি যে আমরা আসলেই শিল্পী বান্ধব সরকার আমরা ইনশাল্লাহ পেয়ে গেছি এবং আমরা আশা করছি যে ভরপুর গান বাজনা হবে, এটা নিঃসন্দেহে বলতে পারি। এটা তো আমাদের সবারই আশা। আমার খুব চাওয়া আর কি, যে কনসার্ট গুলো যেন বন্ধ হয়ে না যায়, আমরা কনসার্ট পারমিশন পাই, ওপেন আবার সেই আর্মি স্টেডিয়াম বা স্টেডিয়ামের মতো জায়গায় আমরা যাতে আবার ভরপুর কনসার্ট করতে পারি। এটার একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম আসলে, আমাদের অনারেবল পিএম একটা স্পিচে উনি বলছিলেন যে উনি ছোটবেলা উনি শখ ছিল পিয়ানো শিখতে চান, কিবোর্ড, সেটা হয়তো বা পারেননি, বাট যেহেতু তার ভিতরে এটা আছে, ডেফিনেটলি আমরা অনেক ভালো একটা শিল্পী বান্ধব সরকার পেতে যাচ্ছি। একটু জানতে চাই ওই যে যুদ্ধের কথাটা বা একটা গ্লোরিয়াস 90s এর কথা বলতে চাই ভাই, সেটা হচ্ছে যে ওইটা তো আসলে আমাদের ব্যান্ড মিউজিককে তৈরি করেছে, গোল্ডেন এরা যেটা আমরা 90s এর কথা বলি, আসলে তখন তো একটা ইউনিটি ছিল, ওয়ারফেজ, এলআরবি, মাইলস, সবাই মিক্স অ্যালবাম বের হতো। কিছুক্ষণ মাসুদ ভাই বলছেন খুব একটা চমৎকার একটি অ্যালবাম কথা বলছেন, ধুন অ্যালবাম, যেখানে এলআরবির সাথে ওয়ারফেজের গান ছিল। এই যে মেলবন্ধনটা, এই যে ফ্রেন্ডশিপ, এই যে শেয়ারিংটা, এটার ব্যাপারে একটু জানতে চাই ভাই আপনার কাছ থেকে। তারপরে আসলে ওই সময় মিক্সড অ্যালবামের একটা কালচার শুরু হয়েছিল, এটা অনেক রেকর্ড লেভেল এটা করতো এবং আর্টিস্টরাও এটাতে খুব আগ্রহী ছিল, কারণ এটা সব আর্টিস্টরা তাদের বেস্ট আউটপুটগুলো দেওয়ার চেষ্টা করতো, আর পিছনে একটা কম্পিটিশনে কাজ করতো, কার গানটা ভালো হলো, কারটা হলো না, এগুলো ছিল হ্যাঁ, এবং এগুলো খুব ছিল। এবং আবার রিলিজের পর কারটা ভালো হলো, কারটা দর্শক প্রিয়তা পেলো, কারটা কি হচ্ছে, কে কে কন্ট্রাক্টে করছে, অনেক বিষয়গুলো ছিল, এটা খুব ভালো লাগার একটা বিষয় ছিল। এবং আমরা এটা আলাপ করতাম। আচ্ছা, বাচ্চু ভাই ওয়ান অফ দ্য স্ক্রু ড্রাইভার একটা, এটা ফাটাফাটি একটা অ্যালবাম, এবং ওখানে ছিল জেমস ভাই ছিল, হ্যাঁ, ক্যাপসুল 500 mg আর স্ক্রু ড্রাইভার, এটা কিন্তু ফাটাফাটি একটা অ্যালবাম, মিক্সড অ্যালবাম। তা আমাদের ধুন ছিল, আরো অনেক কিছু অ্যালবাম ছিল, প্রিন্স মাহমুদের কিছু ছিল, ব্যান্ড মিউজিক শিল্পী একটা অ্যালবাম করেছিল, মানে স্টার 1 স্টার 2
মানে এগুলো একটা Exactly. অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছিল ওই 90s, লেট 90s, মিড 90s ওই সময়। শামীম ভাই, early আপনার কাছে 2000 সরি হ্যাঁ বলছেন না, ওই সময় হ্যাঁ। তাই এই প্রসঙ্গে একটু বলি, হ্যাঁ। ওই যখন ধুনের কথা হলো, ওটা একটু আমরা গান টান শুনতে পারি তো, চা না গান খেয়ে হয়ে যায়। জানা খাই চা গান না খেয়ে একটু গান শুনি, আসলে অনেক গানটা কথা শুনি। বলেছো। শিল্পী বসে আছে চেয়ারে, তুমিও তো এই ওয়ার্ডটাতে আসো না, এটা জি জি একটু বিপদে শোনায় দাও। পড়ে গেলাম আসলে। এটা খুবই অকওয়ার্ড ভাবে যে যখন আমি উপস্থাপনা করছি আবার গান গাইতে হয়, মানে তখন একটু লজ্জা লাগে। পেমেন্ট বাড়াই দিয়ে আচ্ছা, ধুনের যেহেতু অ্যালবাম কথাটা আসলো, হুইচ ইজ মাই ফেভারিট টু, সো আমি একটু মনে পড়ে মনে পড়ে এটা করে গানটা মনে পড়ে। আপনি যদি একটু পারমিশন দেন তাহলে মনে পড়েটা করতে চাই। ইয়া, মনে পড়ে ওয়ান অফ দি হিট সং আমাদের। আই হ্যাভ কাম প্রিপেয়ারড দো। আমি সামনে মাসুদ ভাই খুবই ওর গান দুঃখিত, শুনতে পারছি। আমার আমার Follow আমার করছি। আপনার সামনে আমি খুব ভয় পাচ্ছি, আরে। গিয়ে বাজতে হচ্ছে, সো একটু গাই। ভেরি গুড মিউজিশিয়ান, ভেরি গুড গিটারিস্ট, I'm not a Multi-talented. guitarist, I just মাল্টি ট্যালেন্ট, এক্স্যাক্টলি। I don't even know the chords properly, just গিয়ে দিই। আই নো ইউ পলাশ। মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা। মনে পড়ে কি তোমারও, বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো না। মনে পড়ে সেই দিনের কথা, কেঁদেছিলে, আমি তো কখনো চাইনি তোমায় কষ্ট দিতে, তুমি কি তা জানো না, বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো না। জানি আমি তুমি যে আমার, তবু কেন দিশেহারা, ভাবি আমি তুমি যে পাশে, তবু কেন আছো দূরে। মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা। মনে পড়ে কি তোমারও, বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো না। প্রথম পলাশের গান সামনে শুনছি। Really? Thank you so much, Bobby. I'm glad. Thank you so much. একটু জানতে চাই ভাবি আপনার কাছ থেকে, যে অজস্র গান আছে এবির, আপনার সব থেকে ফেভারিট কোনটা? সব গানই পছন্দ। তারপর একটা গানের কথা বলেন, অথবা দুটো গানের কথা, যেটা হয় না যে বারবার শুনতে চাইতেন। ও বন্ধু তোমায় আচ্ছা, গানটা ময়না অ্যালবামের, আর ভাঙা মন নেই, এটা খুব ভালো লাগে। সব গানই ভালো লাগে, কিন্তু যখন কষ্টে থাকি ভাঙা মনটা, আচ্ছা। আর বন্ধু তোমায় স্মৃতি হুম, মনে পড়ে সেটা। amazing, জি।
একটু সাউন্ড নিয়ে কথা তুমি বলতে একটু গান শোনাবা। অফকোর্স বাট এবির গান গাওয়া তো অনেক বড় ভাগ্যের ব্যাপার আসলে আমি তোমার সবসময় অনেক সুন্দর। চাই। এবং আপনাকে একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই, এবির লাস্ট টিভি শো কিন্তু আমার সাথেই ছিল, জানি এবং সেদিন উনি সাথে। আমাকে হি মেড মি সিং দ্যাট সং, দ্য হ্যাঁ। লেজেন্ডারি সং, সেই তুমি আমি গিয়েছিলাম, উনি বাজিয়েছিলেন। তোমাকে আদর করে তুই করে হ্যাঁ ডাকতাম। হ্যাঁ, এবং ওনার বার্থডে ঠিক পরের দিন ছিল, স্বামী তো এসেছিলেন, হ্যাঁ, আমরা কেক গেছিলাম। খেয়েছিলাম, উনি আমাকে নিজের হাতে কেক খাইয়ে দিয়েছিলেন আসলে। যাক স্বামী একটু আপনার কাছে একটু যাই, ওই 90s-এর জায়গাতে আসতে চাই, তখন সাউন্ডের ব্যাপারে মানে স্টুডিও রেকর্ডিংয়ের কথা বলি আসলে। একটা নাম খুব প্রমিনেন্ট ছিল, মবিন ভাই, এবং সবার গানই উনি করতেন, এবং সাউন্ডের যে ডায়নামিক্স, সাউন্ডের যে ভেরিয়েশনস সব ব্যান্ড ওয়াইজ উনি সেরকমভাবেই করতেন আসলে। একটু জানতে চাই যে তাকে দিয়ে আপনি কতটুকু ইন্সপায়ার্ড? না, তাকে নিয়ে আসলে আমরা এখন যে জেনারেশন আমরা যে কাজ করছি, আমরা আসলে ওনারই প্রোডাক্ট বেসিক্যালি। আমি তখন আমাদের সাথে ছিল সানি ছিল, বাট ও এখন আর কাজ করে না। হ্যাঁ, আমরা চারু ভাই, দূরে। তারপরে হচ্ছে মবিন দূরে। বেশি ছিল এক্সপার্ট। তো স্টুডিওতে যখন আমরা যেতাম, মানে ডাইমেনশনাল, আমার এখনো মনে পড়ে এই যে যে গানগুলোতে ছোট্ট রেকর্ড diary ছিল করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট্ট একটা ইয়ে ছিল। এখন ওই যখনই উনি স্টুডিওতে কোনো কাজ করতেন, ওনার একটা খুব সুন্দর একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে যে উনি কী কী জিনিস কি করতেন সেগুলো একটু ছোট্ট জায়গায় লিখে রাখতেন উনি। তো পরে তো আমরা তো জিজ্ঞেস করবো, যাই জিজ্ঞেস করবো যে ভাইয়া এটা কিভাবে ভয়েসে কি লাগাইছেন, তো ওনার গোফ ছিল তো ওটাকে খালি পাক দিত আর মিটি হাসতো যে সে মবিন ভাই। তারপরে কথা বলতে হ্যাঁ, খুব সুইট silent হাসি ছিল। হাসি। আমাদের খুবই ব্যাড লাক যে আমরা ওনাকে খুব অল্প সময় হারিয়ে ফেলছি। উনি থাকলে আজকের দিনটা বা আমাদের এই 21 পদপ্রাপ্তিটাও উনি অনেক, বা আমাদের আজকে ব্যাডমিন্টন তো আরো অনেক দূরে গিয়ে তার যেত। অনেক কৃতিত্ব আছে। হ্যাঁ, অনেক অনেক অবদান। আজকে যে মডার্ন সাউন্ড আমরা যেটা চিন্তা করতেছি বা দেখতেছি, হ্যাঁ, সেটা কিন্তু ইনভেন্টটা কিন্তু উনি শুরু করেছিলেন তখনকার। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে শুরু করে। হ্যাঁ, অনেক তুমি সাপোর্ট এখনো হতে খেয়াল পারে করে না, দেখো আমাদের যে ক্যাপসুল 500 রেকর্ডিংটা ওই দেখো, সময় recording, ওই সময় recording স্নেয়ারটা গুলো। দেখো, বসের গলাটা দেখো, অত ইনস্ট্রুমেন্ট ছিল না, আমি equipment ছিল আমি না, একটা ভয়েস রেফারেন্স দিতে হারমোনাইজার পারি ছিল না। টিপু ভাই, যে আপনাদের Winning এর তখন অচেনা শহর। উইনিং এর অচেনা শহর, ওয়ান অফ দি বেস্ট সাউন্ড, ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড। এটার প্রসঙ্গে আমি বলি, যখন এটা হলো সাউন্ড রেকর্ডিং স্টুডিও, ওটা ও শুরু করলো, যখন করলো এটা বাংলাদেশের প্রথম ডিজিটাল কনসোল আসলো, হ্যাঁ, এবং ড্যাট আসলো, ওইখানে কাজ শুরু হলো, এবং ওইখানে যারা ফরেনার এসেছিলেন সব ইনস্টলেশন হলো, আমি সব দেখলাম। তারপর মবিন বললো, টিপো এখন এখানে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে ড্রামটা, অ্যাকোস্টিক ড্রাম, কারণ আমরা সবাই ব্যান্ড মিউজিশিয়ানরা অ্যাকোস্টিক ড্রামের কোয়ালিটি কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে কনসার্ন ছিলাম খুব। সো এটা খুব একটা বিষয় ছিল। তো এটা করে 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 বেশ কিছু দিন বাজালাম, তারপরে একটা আউটপুট আসলো এই। তারপর আমরা উইনিংয়ের অচেনা শহর অ্যালবামটা ওইখানে শুরু করি রেকর্ডিং করা। এখানে মবিনের সম্পর্কে আরেকটু কিছু কথা বলি, সেটা হলো যে মবিন আর আমি একসাথে অনেক দিন মিউজিক করি, ও উইনিংয়ে ও আমার সাথে বাজাই। তো এছাড়া আমি তো অনেক অ্যালবামের প্রোডাকশানের সাথে জড়িত ছিলাম, তা প্রায় আমরা রেকর্ডিং স্টুডিও যেতে হতো, ওর সাথে কাজ করতে হতো। তা এটা তুষামিম হয়তো জানার কথা, বা আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ার অনেক সাউন্ড কোম্পানি মানে ডিজাইন, স্পিকারের ডিজাইন মবিন এখান থেকে করে দিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাউন্ড স্পিকারের ডিজাইনগুলা কীভাবে হবে না হবে এভরিথিং। আরেকটা ওর ইয়ে ছিল, কেউ বিদেশে গেলে, হ্যাঁ, গেলে কিচ্ছু লাগবে না, মবিন কিছু লাগবে, প্লিজ আমার জন্য এই বইগুলো আনতে হবে। প্রচুর বই প্রচন্ড পড়তো, সুটকেস আমি কত বই নিয়ে আসছি, কিছু বই নিয়ে আসছি। মানে আমিও একটা শেয়ার করবো। হ্যাঁ প্লিজ প্লিজ। বাচ্চু যখন প্রথম, মানে আগে তো স্টুডিওতে যে শিফট পেতো না, অনেক সময় রেডি করে রাখতো শিফটিং এর জন্য, হয়তো পরের শিফটে আসেন, সারগাম, সাউন্ড টেক এগুলো ছিল, ডন তো ভেঙে গেল। তখন বাচ্চু চিন্তা করলো যে ঠিক আছে, নিজের টাকায়, তখন ওই যে কোনো ক্যাসেটের কারণে বাবুল ভাইয়ের থেকে একটু এক্সট্রা টাকার লোন নিয়ে মবিন ভাইরে নিয়ে, টুটুলে নিয়ে চলে গেল সিঙ্গাপুরে, গেল, বললো আমি নিজের বাসায় হোম স্টুডিও করব। মবিন ভাইরে ধরে নিয়ে গেলো, বলে তোকে যেতেই হবে, তোর যাওয়া আসা থাকা, ঠিক 7 দিন ছিল, সব ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলো, বাসার এখন সেট করবে, রুমের মধ্যে সাউন্ড প্রুফ করলো, যেদিন লাগাবে মবিন ভাই সাউন্ড, ফোনটা অনেক সময় নিজে খুব মুড থাকতো তো
হয়তো আর ধরে না, যে এখন বাচ্চা তো লাগানোর পরে এখন শিখতে তো হবে মবিন ভাইয়ের কাছে। মবিন ভাই নাই, ফোন ধরে না, খুব চেতে গেছে। বাচ্চা এখন পড়ালেখা শুরু করে দিল, বাচ্চারাও সামনে যায় না, খুব রাগ। তারপরে বললো এত দূর আসছে, আমি নিজে নিজে করব। তারপর লাগানো টাকানোর পরের দিন মবিন ভাই খুব সুন্দর আসছে। তারপরে ভাত খাইতে বসছে, উনি আবার কাঁটা চামচ দিয়ে ভাত খাইতো মবিন ভাই, খুব অল্প পরিমাণে খাইতো। রাত্রেবেলা খেতে বসছি আমরা, তখন বললো তোকে লাগবে না, নিজেরটা শিখছি। মবিন ভাই গা হাত টাত বলে আমি আসছি, আপনি টেনশন করেন না। আবার রাত 4টা পর্যন্ত থাকে বাচ্চার সাথে, পরে চলে গেল। আবার বললো তুই কিন্তু 10টায় আসবি। মবিন ভাই তো দিনে কাজ করে খুবই কম, সন্ধ্যার পরে বিকালের দিকে উনি অ্যাক্টিভ হইতো, যেহেতু সারাদিন ঘুমাইতো। তারপরে আবার ওরকম করে করে খুব কয়েকদিন বাচ্চাকে সময় দিয়ে বাচ্চা তারপরে শুরু করলো নিজস্ব পার্সোনাল স্টুডিও রুমের মধ্যে, ছোট্ট আমাদের এই বেডরুমের 3rd বেডরুমটা। এবি কিচেনের যাত্রা ওখান থেকে শুরু হলো। হ্যাঁ, বাসা থেকে বাসার শুরু। রুমের মধ্যে একটা ছোট্ট রুমের মধ্যে ইয়ে দিয়ে এসি কিনা হলো, ওটার মধ্যে একটা ভয়েস দেওয়ার রুম আর 2-3টা ইয়ে, এই যাত্রা আলমারিটা আলমারি ওই আলমারিটার দরজা খুলে ভিতরে ভয়েস, কিন্তু যে যাইতো নিঃশ্বাস আটকে। I'm pretty sure যে এই গল্পগুলো আসলে অনেকে হয়তো বা জানে না। কেউই Thank you জানে so না। much কেউ for জানে না। sharing অনেকেই these জানে amazing না। stories. এই যে বাসার ভিতরের মানুষের যে একটা গল্প আছে আর কি, এটা অবশ্যই টিউবহেরও আছে, সেটা আরো শুনতে চাই। যেমন ভাবি বলছিলেন, টিউবহেরটা শুনতে চাই, যেভাবে ভাবি কিভাবে আপনাকে সাপোর্ট করেছেন। টিউ ভাই, এই যে আমরা যারা সঙ্গীত করি, আমরা যারা মিউজিক করি, আমরা খুবই ঘরে খুব কম থাকা হয় আসলে, এবং মাল্টিটাস্কিং করি আসলে। ঘরের মানুষ তো অনেক কিছু সহ্য করে, এটা সব ফ্যামিলিতেই আসলে। আই বিলিভ চন্দনা ভাবি করেছেন অনেক। একটু আপনার কাছে জানতে চাই যে আপনার ঘরের মানুষটা কতটুকু সহ্য করে এখনো, তার কন্ট্রিবিউশনটা তো একটা স্বীকৃতির যোগ্যতা রাখে। অবশ্যই আমাদের অবশ্যই, সবাই এটা জানতে এটার চাই। কোনো জি। বলার অপেক্ষা রাখে না। এটা ভাবি আছে, ভাবিও জানে ভাবি কীরকম স্যাক্রিফাইস করেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, আমার সহধর্মিণী, আমার ওয়াইফ, আসলে একটা নামটা আমার ওয়াইফের নাম ফারজানা হাবিব তামা। তা যেটা হলো যে আসলে জানো, যখন মিউজিক করি, কাজ থাকে, ইয়ে থাকে, সবসময় মেন্টাল স্টেটটা একরকম থাকে না, অনেক কিছু আসে যায়, এভরিথিং। তা অনেক সব কিছু এসে কি হয়, ওর উপর একটা ঝাড়ি, এই জিনিসগুলো নাই। অথবা আমি খুব ডিপ্রেসড হয়ে আছি বা কোনো না কোনো কারণে সে জিজ্ঞেস করে কী হয়েছে বলো, কী অবস্থা বলো, ও জানে। তাছাড়া ইউনো ওয়ারফেস অ্যাজ এ অফিস, ও অফিসগুলো মেনটেন করে, অফিসের লোকজন মেনটেন করে, যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করে, ম্যানেজ করার চেষ্টা করে। সব কিছু তো আমি পারি না। আমাদের ওয়ারফেসে যারা আছে সবাই ভাবির কাছে আবদার, ভাবি এটা লাগবে, সেটা লাগবে, ওটা করেন, ওটাকে করতে হবে, এভরিথিং। তা ও আমাকে মেন্টালি, তারপর কাজ দিয়ে, সব দিক দিয়ে খুবই সাপোর্ট করে, হেল্প করে, যেটা আমি ওয়ারফেসের 40 বছর পূর্তিতে বিভিন্ন জায়গায় শোতে গেছি। আমাদের প্রত্যেকটা ব্যান্ড মেম্বারের পরিবারকে সবসময় আমি ধন্যবাদ দিই, কারণ পরিবারের মানুষরা সব কিছুই সহ্য করে, মেনে নেয়, এবং যখন সাকসেসফুল দেখে তারা সবচেয়ে বেশি খুশি হয়, এটাও ভালো লাগে। তা অবশ্যই তো আমার ভাবি ওইভাবে সহ্য করছে এবং অনেক হেল্প করছে, সাপোর্ট করে যাচ্ছে। রাইট। একটু অন্য প্রসঙ্গে আসি, যে 21শে পদক, এই বিষয়টা তো যেরকম ম্যাসিভ আমাদের কাছে, দেশের মানুষের কাছে, দেশের হাজার কোটি যারা দেশের বাইরে বাঙালিরা আছেন, বাঙালি কমিউনিটি আছে, তাদের কাছে অনেক বেশি আনন্দের। এবং তারা যেভাবে ফেসবুকে যেভাবে শেয়ার করছে, আই বিলিভ এবির ভক্তরা, আমাদের ভক্তরা, কেমন লাগছে আসলে সব মিলে একটু জানতে চাই। মাসুদ ভাই বলেন। খুবই ভালো, এটা আসলে খুবই মানে আনন্দের একটা বিষয়। সারা পৃথিবী জুড়ে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে, তারা একটা স্বীকৃতি পেল যে হ্যাঁ, ব্যান্ড মিউজিক বাংলাদেশের এখন সরকারিভাবে স্বীকৃত, এবং তাদের কাছেও এটা, অনেকেই মিউজিক করতো, অনেকেও চলে গেছে বিদেশে, তারাও এখন অনেক হ্যাপিলি এটাকে ইয়ে করছে, মানে এটা অ্যাপ্রিশিয়েট করছে, অ্যাপ্রিশিয়েট করতেছে। এক্স্যাক্টলি, মানে ইটস এ ভেরি গুড থিং। এক্স্যাক্টলি। এই প্রসঙ্গে যেটা বলবো সেটা হলো যে আমরা যখন বাইরে যাই, বাচ্চু ভাই তো বহুবার গেছেন, হ্যাঁ, ওরা অনেকবার গেছে, আমরা যাচ্ছি, আমরা করছি, এবং যে ফিডব্যাকগুলো পাচ্ছি সবার, এক্সপ্রেশনস, অনুভূতি, চিন্তাভাবনা, কারণ ওই সময় কিন্তু আমাদের এই দর্শক শ্রোতা ভক্তরা না থাকলে কিন্তু আমরা এই জায়গায় আসতে পারতাম না। তাদের যে বিশ্বাসটা ছিল, না বাচ্চু ভাইয়ের গান হলো ওয়ার্ল্ড ক্লাস, মাইলসের গান ওয়ার্ল্ড ক্লাস, ফিডব্যাক, সোর্স, বাকসুদ ভাই, আমরা ওয়ারফেস, রকস্টার, সবার গান ওয়ার্ল্ড ক্লাস, এই বিশ্বাসটা তাদের ছিল, এবং ওদের ভালোবাসা, ওদের আস্থা, সব কিছু নিয়ে কিন্তু আমরা এতদূর এসেছি, এবং তারা এই জিনিসটা ফিল করতেছে যে আমরা ছোটোবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা মানে তাদেরকে স্বীকৃতি দেওয়া,
এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগে সত্যি কথা। অন্যরকম একটা জিনিস আসলে। একটু ভাবির কাছে যেতে চাই। ভাবি, আপনি একটু বলুন এই বিষয়ে, এবং আপনার দুই সন্তানই দেশের বাইরে থাকে আসলে, এবং তাদের অনুভূতিটাও জানবো, এবং এই যে বিশ্ব বাঙালির যে একটা উচ্ছ্বাস এখন এবি পেল, এটা দিয়ে একটু যদি জানাতেন আপনার কেমন লাগছে। বাচ্চারা শুনে তো প্রথমে খুবই খুশি হলো, তারপর একটু মনও খারাপ করে যে আসলে আমাদের দেশ, ওরা তো জানে বাবার স্ট্রাগল সবকিছুই। খুশি হয়েছে, খালি বলল যে বেঁচে থাকলে নিতে পারলো না, এটা নিয়ে তার অতিরিক্ত কথা আমিও বলি না, যেহেতু বোঝে ওরা সবকিছু। আর ভক্তরা তো, বাচ্চু তো অলওয়েজ সবসময় ভক্তদেরকে বলতো ইউ আর মাই অক্সিজেন, মানে আমরা মাঝে মাঝে বলতাম তাহলে আমরা কি, তাহলে ও অলওয়েজ স্টেজে দাঁড়ায় বলে ইউ আর মাই অক্সিজেন, তোমরা বেঁচে থাকলে আমি বেঁচে থাকি। তোর ভক্তরা আমাকে অনেকে এমনভাবে বলতেছে যে বস বেঁচে থাকলে এখন বেঁচে থাকলে কেন পায় না সেটা তো আর আমি জানি না, সেটা যেমন তোমরা পেয়েছো, তোমরা তো লাইভ একটা স্টিল ব্যান্ড আছো, তোমাদের অনুভূতি তোমরা জানো। এখন ওর ব্যান্ডের মানুষদেরও যে একটা আফসোস, এখন আফসোস করে বাচ্চু কখনো থেমে থাকেনি, সে এগিয়ে গেছে, না পাই আমি দেশের জন্য গান গাবো, আমি গানের জন্য এসেছি, আমি গান গাবো ভক্তদের জন্য, শ্রোতাদের জন্য। বাইরের থেকে যারা বললো তখন সবাই বলে যে এতদিন পরে হলো বস, তো তাও পেলো, অনেকে তো 15-20 বছর পরেও পায় না, তারপরেও তো পেলো। জীবদ্দশা হ্যাঁ, পায় না। জীবন দশাতেও পায় না, সারা জীবনও চলে পায় যায়, না। সারা জীবনও পায় না। কিন্তু এমনও আছে বাংলাদেশে, ওই টাকা যখন চিন্তা করি তখন চিন্তা করি না আলহামদুলিল্লাহ, আমি কোনো কিছু ব্যাড চিন্তা করি না, প্রতিটা ক্ষেত্রে বলি আল্লাহ প্রতিটা পজিটিভ টাইম মতন তাকে দেয়, হয়তো বান্দাকে থাকতে দেয় না, চলে যাওয়ার পরে পায়, সেরকম সেও পেয়েছে। এটা তো বিশাল, কিন্তু বাস্তবিক তোমাদের অনুভূতিটা হলো বিশাল, এবং খুব ভাল লাগে যে দুইটা ব্যান্ড একসাথে, এলআরবি তো বাচ্চুর একটা আলাদা জিনিস, এবং যে হ্যাঁ যখন তোমরা অ্যাওয়ার্ডটা নেওয়ার সময় আমি যখন হেঁটে চিৎকারটা, তখন না অনেকে এরকম পিছনে ঘাড় ঘুরে দেখতেছিল যে হ্যাঁ ওরা খুব রক, এরা বড় বড় সিনিয়র যারা রক মিউজিকের জয় হোক। আসলে মাসুদ ভাই, একটু আপনাকে ছোট্ট করে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আই নো ইউ মিস হিম আ লট, সেই স্টেজ, সেই বাচ্চুবাসী ওরা, সেই স্টারডম, সেই ব্যাপার সব কিছু আপনি অনেক মিস করেন, বাট এখন আপনি খুবই কমেন্ডেবল একটা কাজ করছেন, বাচ্চুবাই সব কিছু আর্কাইভিং করার চেষ্টা করছেন, এবির যে ফাউন্ডেশনটা সেটা নিয়ে কাজ করছেন। একটু ছোট্ট করে জানতে চাইবো যে কাজটা কোন পর্যায়ে আছে এখন। আমরা মোটামুটি গোছায় ফেলেছি, এখন এটাও একটা অ্যাচিভমেন্টের একটা জায়গা এবার হলো, সেটাও একটা ভালো জায়গা। তো আমরা আসলে আর্কাইভিং শেষ, এখন দেশের সিনারিও একটু ছিল, আমার মনে হয় সামনে এই 26 সাল 27 সাল আমরা ভালো বৈরী আবহাওয়াটা কেটে গেছে। হ্যাঁ, বৈরী আবহাওয়াটা কেটে গেছে, এখন আমরা যেটা করতে চাই, আমাদের যেটা ড্রিম, যে কালচারাল হাব, আমাদের যে মিউজিয়াম, সেই টার্গেটটা নিয়ে আমরা এই 2 বছর ইনশাআল্লাহ এমনভাবে কাজ করব যেন এটা দাঁড় করাতে পারি, এবং এটা গভর্নমেন্টের সাহায্য যেখান থেকেই পাওয়া যায়, বা আমাদের ভক্ত কুল যারা আছে, আমাদের ফাউন্ডেশনের ওয়েবসাইট আছে ayubbachchu.foundation, ওখানে গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ে আছে, যেখানে কেউ চাইলে ডোনেট করতে পারে ফাউন্ডেশন করার জন্য, জাদুঘরটাতে যদি কেউ কন্ট্রিবিউট করতে চায়। তো এই বিষয়গুলো আমরা সব গুছিয়ে চলে আসছি, মোটামুটি একটা পর্যায়ে এসে গেছে। এখন আমাদের কিছু সিস্টেমেটিক কাজ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। টিউ ভাই, একটু জানতে চাই, ওয়ারফেজের হিস্ট্রি নিয়ে একটা বই লেখা হচ্ছে, আপনি বলছিলেন সেদিন, এবং সেটা কোন পর্যায়ে আছে? আমাদের পুরো জার্নিটার ব্যাপারে একটা আর্কাইভিংয়ের একটা প্রচেষ্টা চলছে, এটার ব্যাপারে একটু জানান। এটা বেসিক্যালি শুরু থেকে এ পর্যন্ত যা হয়েছে সবগুলা নিয়ে, সব কিছু নিয়ে, অ্যালবাম অ্যান্ড এভরিথিং, আমাদের সূচিগুলো মোটামুটি রেডি করেছি, কী কী থাকবে না থাকবে, ওগুলো জাস্ট পয়েন্ট আউট করা হয়েছে। এখন ওগুলা বিস্তারিতভাবে লেখা হবে। আমাদের আমি আর কমল মিলে, আমরা যারা রাইটার থাকবে তাদেরকে নিয়ে জিনিসগুলো আগাবো খুব শিগগিরই। এই তো এটা নিয়ে চলছে। আরেকটা এই প্রসঙ্গে ভাবি, এবং সবাই যেটা বললো, যেটা আমি বলতে চাই, যেহেতু আমরা বাংলা ব্যান্ড, বাচ্চু ভাই এলআরবি ওয়ারফেজ পেলাম, বাচ্চু ভাই পেলেন মরণোত্তর, আর আমরা পেলাম জীবদ্দশায়। তা এখানে আমি যেটা অনুরোধ করতে চাই বিনীতভাবে, সেটা হলো যে যেহেতু এই কালচারটা শুরু হলো, সংস্কৃতিতে অবদান রাখার জন্য এই স্বীকৃতিটা দেয়া, আমি বলবো আমরা ওয়ারফেজ অনেক ভাগ্যবান যে আমরা জীবদ্দশায় এটা পেয়েছি। ওয়ারফেজের বাইরেও বাংলাদেশের আরও অনেক ব্যান্ড এটার যোগ্যতা রাখেন, অনেক আগে থেকে রাখেন, তাদের নাম বলে শেষ করতে পারবো না, অনেকেই এটার যোগ্যতা রাখেন। তা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, নিবেদন, অনুরোধ যেটাই হোক,
যেন এই এই কালচারটা প্রক্রিয়াটা যেহেতু এই ক্রিয়াটা যেন চলমান থাকে চলমান এবং থাকে। তারা যেন জীবন দশায় পান, মনোরত্তর যেন না পায়। আমাদের এই ফিলিংটা যেন তাদেরকে শেয়ার করতে না হয়। তোমরা যেরকম ভাবে গতকালকে উদযাপন করেছো, আমরা ওইরকম ফেস দেখতে চাই তাদেরও। এক্স্যাক্টলি, Right, right. এটা কিন্তু অনেক আমি ভালো লাগে মিউজিশিয়ান এবং হিসেবে বলছি। কাজের গতি, ভালো কাজ করার উৎসাহ সবকিছু বাড়িয়ে দেয়। ঠিক আছে, ছোট্ট একটু প্রশ্ন করবো আপনার কাছে, খুবই সময় নেই, তারপরে জেলে চলে যেতে হবে। সেটা হচ্ছে যে অনেকবার লাইন আপ চেঞ্জ হয়েছে ওয়ারফেজের, আমি মন খারাপ করবো না, বাট তারপরে আমরা কেউ মন খারাপ করবো না। আপনার কাছে বেস্ট লাইন আপটা কোনটা, কোন 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 জেনারেশনের, এটা যা বললাম মানে ইওর ফেভারিট লাইন আপ? আমার ফেভারিট লাইন আপ, ওফ না এটা খুব কঠিন আপনাকে প্রশ্ন। বলতে হবে প্লিজ, না আসলে প্রত্যেকটা লাইন আপই আসলে তো- নো ডিপ্লোম্যাটিক অ্যান্সার, একটা পলাশের নাম আমার- বলতে হবে, আমার কাছে- কারণ পলাশ আমাকে একটা গান জিজ্ঞেস করলে আমি বলবো আমার হচ্ছে দ্য ফার্স্ট লাইন আপটা সঞ্জয় যেটা লাইন Right, ওটা আমি ওই যে মানে লাইভ first দেখেছিলাম। album-এর line up-টা। আমি চিটং থেকে, আমি খুব ছোট তখন, আমি চিটং থেকে এসেছিলাম এবং লাইভ দেখেছিলাম। দ্যাট ফার্স্ট লাইন আপ। আই মিস দ্যাট দ্য ফার্স্ট আমাকে জিজ্ঞেস করলে আমিও বলবো ফার্স্ট লাইন। First line Yes. up, ওটাই- আমরা এখন তোমার কারণ গান মিস ও- ওটাই ও, না, তার আগে আমি গান। একটা ছোট্ট কথা বলতে চাই পলাশ, সেটা হচ্ছে যে আমি টিপু ভাইকে অ্যাজ এ বাম্বার একজন সদস্য হিসেবে, এখন কি সময় না যে এখনকার জেনারেশন বাংলাদেশের টোটাল ব্যান্ড মিউজিক হিস্ট্রিটা জানা, এরকম কোনো কিছু কিন্তু আমাদের কাছে নাই। নাই। না। হ্যাঁ, মানে এটা কি একটু পারফেক্ট সময় না তবে যে এইটা এই 21 পদকটা better কিন্তু late than never? অনেকটা দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। Exactly. এখন আমাদের এটা অনেক করতে হবে। দায়িত্ব কিন্তু হ্যাঁ। তোমাদের বাড়িয়ে খুবই দিয়েছে। সময় ডুবে চলে যেতে হবে। হ্যাঁ, আমি ভাবি কিন্তু বলে দিয়েছে পলাশ, এটা গান। তোমার এটা- একটা গান এটা আমি বাচ্চু ভাই। শুনবো। উইথ পারমিশন আমি এই বীর সেই তুমি গানটা অবশ্যই আমি Yes, সেটাই yes, বলবো। please, করতে please, চাই। যদি মাসুদ ভাই একটু বাজান। আমি কিছু বিদায় নিচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, এমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকে সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কতরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে